গল্পটা শুরু হয় দক্ষিণ কোরিয়ার এক শহর থেকে, যেখানে আমরা কিম নামে এক লোককে দেখি। কিম তার ছেলে ইনজুনের সাথে কোথাও যাচ্ছিল। তারা একটা ট্রাকে মালপত্র ভরে নিয়ে যেতেছে। তাদের কথোপকথন থেকে বুঝতে পারা যায় তারাও তাদের শহর ছেড়ে অন্য কোনো শহরে চলে যাচ্ছে, কারণ তাদের পরিবারের আর্থিক অবস্থা একেবারেই ভালো ছিল না। কিম মানুষের থেকে ঋণ নিয়েছে, এত বড় ঋণে ডুবে গেছে যে এখন শহর ছেড়ে পালানো ছাড়া আর কোনো উপায় ছিল না। সেই ঋণ পরিশোধ করার মতো তার কোনো সামর্থ্য ছিল না। অনেক দূর পথ পেরিয়ে পাওয়া ছেড়ে নতুন শহরে পৌঁছালো। তারপর তারা জিনিস নতুন বাড়িতে রাখতে লাগলো। এখানে জানা গেল যে ইনজুনের মা আর এক বোন আছে, কিন্তু তারা ইনজুনের দাদির সঙ্গে থাকে, কারণ তার মা অনেক বছর ধরে অসুস্থ আর তার দাদি তার যত্ন নেয়। আর ইনজুন তার বাবার সাথে থেকে পড়াশোনা করে। ওই দিনই নতুন শহরে তারা যখন যাচ্ছিল তখন দুজনে কথা বলছিল কিভাবে তারা এখন নতুন জীবন শুরু করবে আর কিভাবে সেটাকে সামলাবে। সন্ধ্যায় ইনজুন তার নতুন গলিতে হাঁটছিল। হঠাৎ তার নজরে পড়লো এক মোটা ছেলেটার উপর, যে অনেক অদ্ভুত আচরণ করছিল। ইনজুন অনেকক্ষণ অদ্ভুতভাবে ওর দিকে তাকিয়ে থাকলো। ইনজুন বুঝতেই পারছিল না ওই ছেলেটার সমস্যা কি। কিছুক্ষণ পর ওই ছেলেটা সেখান থেকে চলে গেল আর ইনজুন ওর দিকে তাকিয়ে রইল, কারণ ওর আচরণ সত্যিই অদ্ভুত ছিল। কিছুদিন কেটে গেল। এখন ইনজুন ওই শহরে এক নতুন স্কুলে ভর্তি হয়ে গেছে। আজ ছিল ওর প্রথম দিন, তাই সে প্রস্তুত হয়ে স্কুলে এলো। কিন্তু স্কুলের ছেলেরা ওকে অদ্ভুত চোখে দেখছিল, কারণ ইনজুন দেখতে একটু সরল সোজা ছিল। যখন সে ক্লাসের সামনে পৌঁছালো তখন অন্য দিক থেকে কিছু ছেলেরা আসছিল। ওই ছেলেরা আসলে স্কুলের এক বিপজ্জনক গ্যাং এর সদস্য ছিল, যার নাম জুইস গ্যাং। এই গ্যাং এর লিডার ছিল জেনুইন, যিনি স্কুলের সিনিয়র এবং যার মুখ দেখে প্রায় পুরো স্কুল ভয় পেত। এমনকি স্কুলের নিয়ম কানুনও তাদের মতো চলতো। এখানে ইনজুনের দেখা হয় তার ক্লাসমেট স্যামের সঙ্গে। স্যাম তাকে জাজ গ্যাং দেখিয়ে বলল, দেখো এটা আমাদের স্কুলের সবচেয়ে ভয়ঙ্কর গ্যাং। আমাদের স্কুলে দুইটা গ্যাং আছে, এই দুইটাই খুব ঝুঁকিপূর্ণ। ওই দুইটা গ্যাং এর নাম জুইস গ্যাং এবং বাইং গ্যাং। স্যাম তাকে বুঝিয়ে বলল, এদের থেকে সবসময় দূরে থাকো, না হলে এদের জালে আটকে পড়বে। কিন্তু ইনজুন এই কথায় বেশি মনোযোগ দেয়নি, কারণ তার শুধু মনোযোগ পড়াশোনাই ছিল। ক্লাস শুরু হওয়ার পর তাদের ক্লাস টিচার আসে। তাকে দেখে ইনজুন একটু অবাক হয়ে যায়, কারণ তার লুকটা বেশ মজার ছিল। কিন্তু সে তাদের নতুন টিচার ছিল। সে নিজের নাম পার্ক বললো এবং পড়ানো শুরু করলো। পেছনে বসে স্যাম ইনজুনকে বলল, হয়তো তাকে দেখে তোমার হাসি পাবে, কিন্তু ও কোনো সাধারণ টিচার না। ওর মধ্যে অনেক ট্যালেন্ট আছে এবং প্রিন্সিপাল নিজে তাকে নিয়োগ দিয়েছে। ব্রেক টাইমে তাদের ক্লাসের এক ছেলে ইনজুনকে ডাকে। তখন ইনজুন বলে, আঙ্কেল আপনি আমাকে ডাকছেন? তখন ওই ছেলেটা একটু রেগে গেল, কারণ আসলে সে তাদের ক্লাসমেট ছিল, শুধু বয়সে একটু বড় ছিল আর দেখতে একটু আঙ্কেলের মতোই মনে হতো। তখনই ইনজুনের মনে পড়লো ওই তো সে মোটা ছেলেটা যাকে সে রাস্তায় দেখেছিল। আর ওই ছেলেটার নাম ছিল ইয়ংসু, আর সে স্কুলের সবচেয়ে শক্তিশালী ছেলেদের মধ্যে একজন ছিল। ইয়ংসু বলল যে সে আর ইনজুন প্রতিবেশীও, তাই সে বন্ধু হতে চায়। সে হাত মেলিয়ে বলল, যদি কখনো সাহায্য লাগে আমাকে জানিও। ইনজুন খুশি হয়ে ক্লাসে ফিরে গেল, যেখানে সে ইয়ংসুর বেস্ট ফ্রেন্ড জিনকে দেখলো। জিনও বেশ স্ট্রং ছিল আর তার ফাইটিং স্কিলও দারুণ। ইনজুনের ভালো লাগলো যে প্রথম দিনে তার এতগুলো শক্তিশালী বন্ধু হয়ে গেল। এদিকে জানতে পারলাম যে ইয়াংসু খাবারের খুব শৌখিন, সুযোগ পেলে খেতে থাকে। একদিন যখন জিন ক্লাসের জানালার কাছে দাঁড়িয়েছিল, উপরের ক্লাস থেকে একটা সিনিয়র তাকে কিছু একটা মার আর গালি দিয়ে তাকে ছোট প্রমাণ করার চেষ্টা করে। জিন এটা একদম পছন্দ করে না আর ওকে ধমকি দেয়। কিছুক্ষণ পরে সেই একই সিনিয়র, যার নাম ছিল আবলিং, তার সঙ্গীদের নিয়ে নিচে আসে জিনের সাথে ঝগড়া করতে। আবলিং জিনকে ভয় দেখাচ্ছে, কিন্তু তখনই ইয়াংসুর ঘুম ভেঙে যায়। ইয়াংসু বলে, যদি আমার বন্ধুকে স্পর্শ করো তবে এখানেই শেষ করব। আবলিং আবার ইয়াংসুর সঙ্গে ঝগড়া করার চেষ্টা করে, কিন্তু তখনই শিক্ষক ফার্ক এসে এখানে উপস্থিত হয় এবং আবলিং এর দলের সবাইকে ডেটে বের করে দেন। এই ঘটনার পর ইনজু, ইয়াংসু আর জিন হাসতে হাসতে একসাথে খেতে বসে এবং আবলিং এর দলের মজা করে। খুব কম সময়ের মধ্যে তারা তিনজন খুব ভালো বন্ধু হয়ে যায়। ইয়ংসু বলে এখন থেকে তারা তিনজনের একটা গ্রুপ বানাবে এবং তার নাম রাখবে রিউনিয়ন গ্যাং। তখন পিনজন নামের একটা ছেলে আসে আর বলে যে জিউস গ্যাং স্কুলের সবাইকে একটা ঘোষণা করেছে। স্কুলে একটা রেসলিং টুর্নামেন্ট হবে, যেটাতে ফার্স্ট গ্রেডের সবাই অংশ নিতে পারবে আর এই টুর্নামেন্টের বিজেতা জিউস গ্যাং এর সদস্য হতে পারবে। এটা শুনে সবাই অনেক উত্তেজিত হয়ে পড়ে। তারপর ধীরে ধীরে সবাই স্কুলের মাঠে জমা হতে শুরু করে। আসলে প্রত্যেকের মনে জিউস গ্যাং এ যোগ দেওয়ার ইচ্ছা ছিল, কারণ সবাই জিউস গ্যাং কে ভয় পেত। যদি কেউ এতে যোগ দিত তাহলে ওর কাছে আলাদা ধরনের শক্তি চলে আসতো এবং ওই শক্তি সবাই চাইতো। ইয়ংসু আর তার বন্ধুরাও এখানে সবাই উত্তেজনা দেখতে এসেছে। শিক্ষার্থীদের মধ্যে যেন প্রতিযোগিতা শুরু হয়ে গেছে টুর্নামেন্ট অংশগ্রহণ করার জন্য। আরো অনেক আগে রেসলিং অনুশীলন শুরু করে দিয়েছে, কিন্তু ইয়ংসু অর্থাৎ তাদের দলের কোনো সদস্যই এই গ্যাং এ যোগ দিতে চায় না, কারণ তারা জানে জিউস গ্যাং এর সদস্যরা খুবই শক্তিশালী আর বিরক্তিকর আর সবসময় নিজেদের শক্তি ভুলভাবে ব্যবহার করে। তাই জিন আর তার দল সেখান থেকে সোজা নিজেদের ক্লাসে ফিরে গেল। ক্লাসে এসে তখন ফাইট প্র্যাকটিস করছিল, কারণ এখন সে বুঝতে পারছিল পুরো স্কুল আসলে এখন গ্যাংস্টারের কন্ট্রোলে আছে। যদি সে নিজেকে প্রস্তুত না করে তাহলে এই স্কুলে টিকে থাকা কঠিন হবে। ইনজুন জুনকে বলল, তুই তো ভালো ফাইট জানিস, তুই কি আমাকে ফাইট শিখাবি যাতে আমি নিজেকে রক্ষা করতে পারি? জুন রাজি হলো আর তাকে বিভিন্ন ফাইট স্কিল শেখাতে শুরু করলো। সাথে বলল, ফাইট একটা স্কিল, যেটা যত বেশি প্র্যাকটিস করবে তত শক্তিশালী হবে। ইনজুনের ফাইটিং স্কিলও ভালো ছিল আর সে জুনের প্রতিটা মুভ খুব তাড়াতাড়ি শিখে নিত। জুন বলল, ওর শুধু বেশি একটু প্র্যাকটিসের দরকার, ওর ফিটনেস আগে থেকে ঠিকঠাক আছে। ইনজুন বাড়ি ফিরে নিজেরাই প্র্যাকটিস করতে লাগলো আর শক্তি বাড়ানোর জন্য বিভিন্ন এক্সারসাইজ করতে লাগলো। জুন ওকে দুই আঙ্গুলের উপর ব্যালেন্স করে একটা
স্পেশাল এক্সারসাইজ করতে বললো যাতে হাতের হাড় মজবুত হয়। অনেক কঠিন হলেও ইনজুন সেটা করলো। পরদিন সকালে ইনজুন ইয়াংসুর সাথে স্কুলে যাচ্ছিল আর পথে তারা গল্প করছিল। ইয়াংসু বলল যে সে আগে অনেক ভালো ফাইটার ছিল আর স্কুলের সব গ্যাংস্টার ওর থেকে ভয় পেত, কিন্তু একদিন হঠাৎ ও ফাইট ছেড়ে দিল আর কসম খেলো যে আর কখনো ভুল কাজ করবে না। গ্যাং যখন এটা জানলো তারা ওর পিছনে পড়ে গেল আর ফাই ওর সাথে ঝগড়া করার চেষ্টা করে। কিছু দূর এগিয়ে ইনজুন আর ইয়াংসু দেখলো কিছু বুলিরা একটা ছেলেকে বুলি করছে আর তার ব্যাগ থেকে টাকা নিচ্ছে। এটা দেখে ইনজুন আর ইয়াংসুর রাগ উঠে গেল, কিন্তু ইয়াংসু তো ফাইট করতে পারে না, তাই ইনজুন নিজের ফাইটিং স্কিল দিয়ে ওদের ভয় দেখিয়ে পালিয়ে যেতে বাধ্য করলো। তারা সরাসরি জুইস গ্যাং এর কয়েকজন মেম্বারকে এটা বলতে গেল যে ইনজুন আর ইয়াংসু তাদের কাছে হস্তক্ষেপ করেছিল। যখন ইনজু আর ইয়াংসু ক্লাসে আসে তখন দেখলো যে কিছু ছেলে তাদের জন্য অপেক্ষা করছে। তাদের মধ্যে একজনের নাম ছিল বোল্ডম্যান, যে জুইস গ্যাং এর সদস্য। বোল্ডম্যান এসে বলল, তোর অনেক সাহস হয়েছে যে আমাদের কাছে বাধা দিয়েছস, আর তুই তো আগে ফাইট থেকে দূরে থাকতিস, এখন কেন আমাদের ব্যাপারে পড়ছস? ইয়াংসু ঝগড়া করতে অস্বীকার করলো, কিন্তু বোল্ডম্যান হুমকি দিল, আবার যদি আমাদের কাছে হস্তক্ষেপ করছিস তোরে ছাড়বো না। তখনই জুইস গ্যাং এর লিডার এসে বোল্ডম্যানকে থাপ্পড় মেরে দিল। সে বলল, তুই কি ভুলে গেছিস নাকি ইয়াংসু আমাদের দলের লোক ছিল এক সময়? তারপর সে ইয়াংসুকে বলল, শুনেছি ও টুর্নামেন্টে অংশ নেবে না, কিন্তু ও চাই ইয়াংসু এতে অংশ নিক, কারণ ও নিশ্চিত যে ইয়াংসু জিতবে আর তাদের দলে যোগ দিয়ে স্কুলে তাদের ক্ষমতা বাড়াবে। ইয়াংসু স্পষ্ট মানা করে দিল আর বলল সে কখনোই আর গ্যাংয়ে যোগ দিবে না, কারণ সে ফাইট ছেড়ে দিয়েছে আর এখন শুধু পড়াশোনা শেষ করে এখান থেকে চলে যেতে চায়। জন রেগে বলল, ফাইট ছেড়ে দিয়ে তোর মাথার তেল অনেক বেড়ে গেছে, দেখবি একদিন তোর আমার দলেই আসতে হবে। এটা বলে সে মেম্বারদের সাথে চলে গেল। ইনজুন ইয়াংসুকে বলল, ওরা হুমকি দিয়েছিল কিন্তু তবুও তোমাকে ছুঁয়ে দেখেনি। ইয়াংসু বলল, কারণ ওরা আমার ফাইটিং স্কিল জানে। স্কুল ছুটির পর ইনজুন ইয়াংসুর বাড়িতে গেল, কারণ সে তার ফাইটিং স্কিল সম্পর্কে আরো জানতে চাইছিল। সেখানে সে দেখলো ইয়াংসু একসাথে 50টা সিদ্ধ ডিম খাচ্ছে, তাই তার ধারণা হলো ইয়াংসু এত শক্তিশালী কেন। ইনজুন জিজ্ঞেস করলো জন কেন বলেছিল সে তাদের লাইনের লোক। ইয়াংসু বলল সে আগে গ্যাংস্টার ছিল এবং সবসময় লড়াই করত, কিন্তু পরে নিজের ভুল বুঝে ঠিক পথে ফিরে এসেছে। জন সাইজে সে নিজের শপথ ভেঙে আবারও ফাইটিং লাইনে ফিরে আসুক, যাতে তাদের গ্যাং আরো শক্তিশালী হয়ে ওঠে। পরদিন স্কুলে ইয়াংসু জানতে পারলো যে জুস গ্যাং তার ছোট ভাইকে ধরে নিয়ে গেছে বাস্কেটবল ক্লাবে। সে সঙ্গে সঙ্গে তার টিম নিয়ে সেখানে গেল এবং দেখলো তারা তার ভাইকে বুলি করছে। জন বলল, ইয়াংসু তো তাদের সাথে লড়াই করতে পারলো না, তাই এবার তার ভাই বোল্ডম্যানের সাথে লড়বে। যদি সে লড়াই না করে তাহলে তাকে বিতু বলা হবে। ইয়াংসুর ভাইরা গিয়ে চ্যালেঞ্জ মেনে নিল। ফাইট শুরু হওয়ার আগে বোল্ডম্যান বলল, কাফনের ব্যবস্থা করে নে, কারণ তোর ভাই মরতে চলেছে। ইয়াংসু রেগে গেল, কিন্তু নিজেকে সামলাই রাখলো। ফাইটে ইয়াংসুর ভাই বোল্ডম্যানকে ভালোভাবে আটকায়, কিন্তু শেষমেশ বোল্ডম্যান চালাকি দেখিয়ে তার গলায় পা দিয়ে ধরে ফেলে। তারপর পা চাটা ফেলে সে তাকে খারাপ ভাবে মারলো আর ইয়াংসুকে তামাশা করলো যে সে তার ভাইয়ের মতো নয়। ইয়াংসুর রাগ চূড়ান্ত পর্যায়ে ছিল, কিন্তু সে নিজেকে সামলাই রাখলো, কারণ জানতো এগুলো সব তাকে ফাইট করানোর জন্য করানো হয়েছে। শেষমেশ জিউস গ্যাং ওখান থেকে চলে যায়। পরদিন এক ছেলে তার সাথীদের নিয়ে ক্লাসে আসে এবং জুনকে খুঁজতে থাকে। সে জুনকে বলে, তোরে কালকে আমি ডাকছিলাম, তুই আসসনি কেন? জুন বলে, তোর ফালতু কথা শোনার মতো সময় নেই আমার। এটা শুনে ছেলেটারে গালাগালি দিতে শুরু করে এবং মারতে চায়। জুনও মারতে যাচ্ছিল, তখনই ইয়াংসু এসে তাকে থামায় এবং মনে করিয়ে দেয় যে শিক্ষক আগেই সতর্ক করেছিল স্কুলে ঝগড়া করলে বের করে দেওয়া হবে, কিন্তু অন্য দল তো ফাইট করতে এসেছে। সে তখন ক্লাসে যা হাতে পেয়েছিল সেটাই ধরে নিল। এটা থেকে জুন আর ইয়াংসু লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে গেল। ইয়াংসু তো লড়াই করতে পারতো না, সেই জন্য সে শুধু তাদের প্রশংসা করছিল। তারপর দুই দলের মধ্যে একদম জমজমাট একটা লড়াই শুরু হলো। সে সবাইকে বলল যে সেই স্কুলে দুর্বল ছেলেদের জন্য একটা গ্রুপ খুলতে চায়, যেখানে তার কাজ হবে দুর্বলদের বুলিদের হাত থেকে বাঁচানো। ইনজুন তার বন্ধুদের সাথে এ নিয়ে কথা বলছিল, কিন্তু ঠিক তখনই বোল্ডম্যান আর তার সঙ্গীরা এসে পড়লো। বোল্ডম্যান ইনজুনকে বলল, কি খবর? শুনলাম এখন তুই নাকি নিজেকে হিরো হওয়াটা বুঝাতে চাচ্ছিস, কিন্তু সবাইকে দেখানোর চেষ্টা নিজেকে জিরো করে ফেলিস না। আমাদের স্কুলে আসল হিরো আমাদের বস জেনুইন, আর যদি তুই ওর সঙ্গে ঝগড়া করিস তুই বাঁচবি না। তখনই জেনুইন ইনজুনকে সাবধান করলো যে স্কুল থেকে আর কোনো ধরনের শক্তি দেখানোর চেষ্টা করিস না, নয়তো তোর ক্ষতি হতে পারে। জেনুইন ইনজুনকে নানান বাজে কথা বলতেই লাগলো। ইনজুন রেগে আগুনের মতো হয়ে উঠলো আর ওকে মারার জন্য ছুটে যাচ্ছিল, কিন্তু ওর বন্ধুরা তাকে থামিয়ে দিল। জেনুইন অদ্ভুতভাবে হেসে উঠলো, মনে হচ্ছিল তার মাথায় কোনো প্ল্যান আছে। তারপর যখন ইনজুন আর তার বন্ধুরা সাথে প্রতিদিনের মতো গল্প করছে, তখনই ইয়াংসু আজকের ঘটনাগুলো শুনতে পায়। জেনুইন ইনজুনকে হুমকি দিয়েছে, কারণ জেনুইন তখন মাঠে ছিল। তখন ইয়াংসু ক্লাসরুমে ঘুমাচ্ছিল। সবকিছু শুনে ইনজুন ইয়াংসুকে বলল, এটা এখানেই থামানো উচিত, অন্যদের ঝামেলা নিজের মাথায় নেওয়ার দরকার নেই। আমরা তো স্কুলে পড়তে এসেছি, যদি সবসময় গ্যাংয়ের মারামারিতে পড়ে থাকি তাহলে ভবিষ্যতে কি করব? তাই যা কিছু হচ্ছে হতে দাও। ইনজুন আর বাকিরা তাদের ভবিষ্যৎ দিকে নজর দিক, কিন্তু এটা শুনে ইনজুন খুব রেগে গেল। সেই ইয়াংসুকে বলল, তুই বলেছিলি তুই ভালো ফাইটার, অন্যায় দেখে তুই চুপ থাকবি? যদি চুপ থাকস তাহলে তুই ছাত্রফল। ইয়াংসু গরম মেজাজ আগুন হয়ে গেল আর ইনজুনকে মারতে যাচ্ছিল, কিন্তু তাদের বন্ধুরা দুজনকেই থামিয়ে দিল। ইনজুন ওই দিন খুব রেগেছিল, তাই সে একটা গেমিং প্লেসে গেল এবং মাথা গরম করে বক্সিং করতে লাগলো। এত জোরে মেরেছিল যে হাত কেটে গেল আর রক্ত বের হতে লাগলো। পরদিন লাঞ্চ টাইমে ইনজুন ক্লাসরুমে ঘুমাচ্ছিল, তখন তার এক বন্ধু দৌড়ে এসে তাকে দ্রুত উঠতে বলল। সে বলল তার বাবার দুর্ঘটনা হয়েছে। ইনজুন সময় নষ্ট না করে হাসপাতালের দিকে দৌড়ালো। সেখানে সে দেখলো যে তার বাবার অবস্থা খুব খারাপ। এটা দেখে সে খুব দুঃখ পেল। কিছুদিন সে স্কুলে যাওয়া বন্ধ করে দিল এবং তার বাবার ফ্যাক্টরিতে কাজ করতে শুরু করলো, যাতে তার বাবার চিকিৎসার খরচ চালাতে পারে। ইনজুনের কাজ ছিল ফল তোলা। কাজটা কঠিন ছিল আর অনেকবার সে পড়েও গিয়েছিল,
তবুও সে কাজ শেষ করলো। প্রথমবার সে বুঝতে পারলো তার বাবার কাজ কত কঠিন এবং তারা তাদের পরিবারকে নিয়ে কত পরিশ্রম করে। কাজ শেষ করে ইনজুন সরাসরি তার বাবার কাছে গেল আর ওদের কাছে ক্ষমা চাইলো। সে ঠিক করলো যে সে তার পরিবারের জন্য কিছু একটা করবে। তারপর যখন ইনজুন কাজ করছিল তখন দেখলো তার বন্ধুরা ওর কাছে আসছে। স্কুলে না আসার কারণে ওরা ইনজুনের খবর জানতে সবাই ওর সাহায্য এসেছে। ইনজুন বুঝতে পারলো আসলে বন্ধুত্ব কতটা সুন্দর হয়। বন্ধুদের সাহায্যে তার কাজ দ্রুত শেষ হলো আর তারা সবাই মিলে আনন্দ উদযাপন করলো। পরদিন থেকে প্রতিদিন স্কুল শেষে তার বন্ধুরা তার কাজে সাহায্য করতে আসতো। এভাবেই তারা তাদের সময় খুব ভালো কাটাচ্ছিল। ইনজুন নিজের বন্ধুদের জন্য নিজের সব দুঃখ ভুলে গিয়েছিল। তারপর একদিন তারা ক্লাসরুমের বাইরে কথা বলছিল। ঠিক তখনই বোলম্যান আর তার সঙ্গীরা এসে পড়লো। ইনজুন আর তার বন্ধুরা সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু ভুল করে ইনজুনের হাত থেকে বোলম্যানের উপর চা পড়ে গেল। এতে বোলম্যানের কাছে আরেকটা মারামারির সুযোগ এসে পড়লো। সে ইনজুনকে স্কুলের মাঠে মারামারির জন্য চ্যালেঞ্জ করলো। সবাই সেখানে জড়া হতে শুরু করলো। জিওস গ্যাং এর লিডার জিয়াও সেখানেই ছিল। বোলম্যান নিজেকে শক্তিশালী দেখাচ্ছিল, কিন্তু আসলে সে ইনজুনকে নিয়ে ভয় পাচ্ছিল। তাই সে লিডার জিওকে বলল যে ইনজুনকে লড়াই করতে। ইয়াংসু দূর থেকে দেখছিল। ইয়াংসু নিজে লড়াইতে পড়তে চায়নি, কিন্তু অন্যায় মেনে নেওয়া সম্ভব ছিল না। যদি স্কুলে বারবার লড়াই হয় তাহলে ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট হবে আর তার বন্ধুদের ঝামেলায় ফুটতে হবে। ইয়াংসু বড় সিদ্ধান্ত নিল, এবার শেষবারের মতো লড়াই করবে। সে জেই এর কাছে গিয়ে বলল, যদি লড়াই করতে হয় তাহলে আমাদের গ্যাং এর সাথে ফাইনাল লড়াই করো। যদি হারো তাহলে তোমাদের গ্যাং সব সময়ের জন্য শেষ করতে হবে। জেনুন এই চ্যালেঞ্জ মেনে নিল। তারা দুজন লড়াইয়ের জন্য সময় আর জায়গা ঠিক করলো আর দুজন প্রস্তুতি নিতে শুরু করলো। ক্লাসরুমে ইনজুন আর তার বন্ধুরা খুব চিন্তিত ছিল। এই গ্যাং এর সদস্যরা অনেক বেশি ছিল, মাত্র 5 জন। তারা কি সত্যি তাদের হারাতে পারবে? বাকিরা দুশ্চিন্তা ছিল, কিন্তু ইয়নসুকের কোনো চিন্তাই ছিল না। সে তার পুরনো গ্যাংস্টার বন্ধুদের টিমে ডেকে নেয়। খুব কম সময়ের মধ্যে ইয়নসু তার টিম বড় করে ফেলে। লড়াইয়ের দিন এলো। দুই গ্যাংস্টার লড়াইয়ের জায়গায় পৌঁছালো। ইয়াংসু আর তার টিম দেখলো যে জেনুইন চালাকি করছে। স্কুলের অন্য গ্যাংকেও সে নিয়ে এসেছে। এখন তাদের টিমের সদস্য বেড়ে গেছে। ইনসু আর তার দলের কেউ ভয় পায়নি, কারণ তারা জানতো যে একসাথে লড়াই করলে জয় সম্ভব। এটা শুধু যুদ্ধের লড়াই ছিল না, বরং সত্য আর মিথ্যের লড়াই ছিল। লড়াই শুরু হলো, সবাই তাদের শক্তি দিয়ে লড়ছিল। ইনসু প্রমাণ করলো যে সে খুব ভালো ফাইটার, একাই অনেককে হারাচ্ছিল। ইনজুনও এখন অনেক ভালো ফাইটার হয়ে উঠেছে। তাদের দল শেষ পর্যন্ত জয় লাভ করলো। জন খুব রেগে গেল, কিন্তু নিয়ম অনুযায়ী কিছুই করতে পারলো না। ইনসু আর তার দল জয়ের পর সবাই আনন্দ করতে লাগলো। সন্ধ্যায় তারা একটা পার্টি করলো, যেখানে প্রত্যেকের প্রিয় খাবার ছিল। পরের দিন ইনজুন তার দুই বন্ধুর সাথে খাচ্ছিল। তখন তার বন্ধু বলল, ইয়ংসু অনেক ভালো মানুষ, ও আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবে, যাতে আমরা সবাই ভালো কিছু করতে পারি। ও চায় না স্কুলে কোনো গ্যাং থাকুক। ইনজুনের মনে পড়লো ইয়াংসু বলেছিল সে ভবিষ্যতে অনেক ভালো কিছু করতে চায় আর তার পরিবারের দায়িত্ব নিতে চায়। ওটাই ওর বড় স্বপ্ন, তাই সে আর কোনো লড়াইয়ে জড়াতে চায়। তারা এভাবে কথা বলছিল, তখনই তাদের বন্ধু স্যাম দৌড়ে এসে বলল, ইয়াংসুর অবস্থা খারাপ, ও হাসপাতালে ভর্তি। কাল রাতে কেউ তার উপর হামলা করেছিল আর মাথায় চড়ে আঘাত লেগেছিল। এটা শুনে ইনজুন আর তার বন্ধু সব হাসপাতালে দৌড়ে গেল। সেখানে ইয়ংসুর বোন ছিল। সে বলল ইয়ংসুর এখনো জ্ঞান ফিরেনি আর ডাক্তারও বলেছে কখন জ্ঞান ফিরবে জানে না। ইনজুন আর তার বন্ধুরা অনেক দুঃখ পেল, বিশেষ করে ইনজুন, যে সবসময় বিপদে ইয়ংসুর পাশে ছিল। তারপর ইনজুন তার বন্ধুদের নিয়ে সরাসরি পুলিশ স্টেশনে গেল, যাতে জানতে পারে ইয়ংসুর উপর কারা হামলা করেছিল। কিন্তু পুলিশ অফিসার বলল, এটা স্কুলের ছেলেদের জন্য নতুন কিছু না, আজ কিছু করা হবে না, কাল দেখবো। ওদের গুরুত্ব না দিতে বলা হলো। ইনজুন আর তার বন্ধুদের পড়াশোনায় মন দিতে বলা হলো। এতে তারা খুব রেগে গেল। ইনজুন বুঝতে পারলো যে পুলিশ দিয়ে অপরাধীকে ধরা যাবে না, তাই তাকে নিজেই কিছু করতে হবে। সে দুঃখ ভরা মন নিয়ে ঘরে ফিরে এলো এবং চুপচাপ শুয়ে পড়লো। তখনই তার বাবা, যিনি এখন পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছে, এসে উপস্থিত হলেন। বাবা ইনজুনকে খেতে বললেন, কিন্তু ইনজুনের গলায় খাবার নাম ছিল না। বাবা জিজ্ঞেস করলেন কি হয়েছে। তখন ইনজুন অনেক কেঁদে ফেললো। তার ভয় ছিল হয়তো সে আবারও ইয়ংসুকে হারিয়ে ফেলবে। সব ভাবতে ভাবতে সে পাগলের মতো হয়ে গেল। তারপর কিছু না বলে ঘর থেকে বের হয়ে গেল। অনেক চেষ্টার পর সে বোলম্যানকে খুঁজে ফেল। তার মনে হচ্ছিল বোলম্যান আর তার সঙ্গীরা ইয়ংসুককে আক্রমণ করেছে। এই চিন্তায় তাকে পুরো পাগল করে দিয়েছিল। সে বোলম্যানকে বলল, আজ তুই ইয়ংসুককে মেরেছিস, তাই তোকে যে কোনো পরিস্থিতিতেই ছাড়বো না। আর তারপর ওর উপর আক্রমণ করলো। এই সময় বোলম্যান বুঝতে পারলো যে ইয়ংসু আজ খুব রেগে আছে, কারণ ওর চোখে আর মুখে ভয়ঙ্কর স্পষ্ট রাগ দেখা যাচ্ছে। তাই সে ওর সাথে লড়াই করার সাহস পেল না, বরং বলল, ইয়ংসুর উপর হামলা করার ব্যাপারে আমার কোনো হাত নেই। কিন্তু ইনজুন শান্ত হলো না। তবুও শেষ পর্যন্ত সে তাকে ছেড়ে দিল। এভাবেই অনেকদিন কেটে গেল। এর মধ্যে সারাং দেখতে ফেরো ইনজুনের আচরণ অনেক পরিবর্তন হয়ে এসেছে। সে ইনজুনকে দেখা করতে বলল আর বোঝানোর চেষ্টা করলো যে এখন থেকে ঝগড়া চাটিতে না জড়ানোই ভালো। ইয়ংসুর উপর হামলা করা লোকদের খুঁজে বের করার দরকার নেই, কারণ এতে ইনজুনই বিপদে পড়বে। এটা শুনে ইনজুন রেগে যায় আর সারাংকে বলে যে ইয়ংসুর উপর হামলা করা লোকদের সে অবশ্যই খুঁজে বের করবে আর বদলা নেবে। যদি সারাং তার সাথে থাকতে না চায় তাহলে সে যেতে পারে। এটা বলে ইনজুন সেখান থেকে চলে যায় আর সারাং এর কাছে কিছু বলার থাকে না। সারাং বুঝতে পারে যে ইনজুন অনেক চাপের মধ্যে আছে। কয়েকদিন পর দেখা যায় ইনজুন জিনকে খুঁজে পায়, যাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল। ইনজুন জিনকে খুঁজছিল কারণ সে কিছু জানার চেষ্টা করছিল। জানা গেল একবার জুইস গ্যাং এর নেতা জিনকে প্রস্তাব দিয়েছিল, যদি সে ইয়ংসুকে মারতে পারে তাহলে অনেক টাকা দিবে, যাতে জিন তার গার্লফ্রেন্ডের অপারেশন করাতে পারে। জিন তখন এই প্রস্তাবটা মেনে নিয়েছিল আর সে সত্যি ইয়ংসুকের সাথে লড়াই করেছিল। কিন্তু ইয়ংসুককে হারানো সম্ভব হয়নি, ইয়ংসুক জিতেছিল। তাই ইনজুন মনে করে জিন হয়তো টাকার জন্য ইয়ংসুকের উপর হামলা করেছে। ঠিক তখনই যে নৈনা তার লোকেরাও সেখানে ছিল। তারা জোরে জোরে চিৎকার করছিল যে জিন টাকার জন্য ইয়ংসুকের উপর হামলা করেছে। জিন বলে সে তা করেনি, কিন্তু ইয়ংসু তার কথা শুনতে চায় না। এর ফলে
তাদের মধ্যে সেখানে লড়াই শুরু হয়ে যায়। আর জেনুইন আর তার দলের সদস্যরা দাঁড়িয়েছিল। এখানে দেখা যায় যে ইনজুন আর জুন দুজনেই ভালো ফাইটার, কিন্তু জিন কখনোই ইনজুনকে লড়াই শেখায়নি। এখন ইনজুন এতটাই শক্তিশালী হয়ে গেছে যে জিন যখন তার হাতে মারে তখন সে পড়ে যায়। এই সুযোগে জেনুইন আর তার দল মিলে জিনের উপর হামলা করে, কিন্তু তখন ইনজুন জোরে চিৎকার করে, যার ফলে তাদের গোটা গ্যাং এসে উপস্থিত হয়। ইয়ংসুও সেখানে ছিল, যে এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে। কিছুক্ষণ পর জিনও সেখানে এসে ইনজুনের দলের সাথে যোগ দেয়। বোলম্যান আর তার সঙ্গীরাও এখন জুস গ্যাং ছেড়ে দিয়ে রয়্যাল গ্যাং এ যোগ দেয়। ইনজুনের দল জয়ী হয়। আসলে জেনুইন আর তার বন্ধুদের একটা শিক্ষা দেওয়ার জন্য ইনজুন আর তার বন্ধুরা পুরো পরিকল্পনা করে। ইনজুন ইচ্ছা করে জিনের সাথে ঝামেলা করে, যাতে জেনুইন আর তার দলের ক্ষমতা বাড়ানোর সুযোগ না পায়, আর সবাই মিলে তাদের হারিয়ে একটা শিক্ষা দিতে পারে। এই সময় জেনুইন অনুভব করে যে স্কুলে ইনজুন আসার পর সবকিছু বদলে গেছে, এখন তার জায়গা কেউ আর নিতে পারে না। তাই সে সবার সামনে বলল যদি ইনজুন তাকে লড়াইয়ে হারায় তাহলে সে সত্যিই গ্যাং ছেড়ে দিবে। ইনজুনও তার সামনে লড়াইয়ের জন্য আসে, যদিও তাদের লড়াই বেশি দীর্ঘ হয় না, কারণ ইনজুন আগেই আক্রমণে জেনুইনের হাত ভেঙে দেয়। জেনুইন আর তার দল এখন লড়াইয়ে টিকতে পারেন এবং হার মেনে নেয়। এভাবে রয়্যাল গ্যাং আবারও জিতে যায় এবং জুস গ্যাং এর লিডার লজ্জার কারণে স্কুলে আর ফিরে আসে না। স্কুল এখন গ্যাং মুক্ত হয়ে যায়। ইনজুন আর তার পুরো দল এখন একসাথে মজা আর আনন্দ করছিল। ইয়ংসু সবাইকে বুঝিয়ে বলল এখন থেকে আর কোনো লড়াই হবে না, এর বদলে সবাই তাদের ভবিষ্যতের দিকে মন দেবে। কিন্তু যদি কখনো কোনো বন্ধুর বিপদ হয় সবাই তার সাহায্যের জন্য এগিয়ে আসবে। আসা উচিত, কারণ এটাই তো আসল বন্ধু হওয়ার মানে। আর এভাবে এই গল্পটা এখানে শেষ হয়। যাই হোক, মুভিটা তোমাদের কাছে ঠিকভাবে উপস্থাপন করতে পেরেছি কিনা জানি না, তবে গল্পের এতটুকু পর্যন্ত যারা এসেছো তাদের থেকে একটা কমেন্ট আর একটা লাইক আশা করছি। তো এই ছিল আজকের এক্সপ্লেইন ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে পারো। দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।